আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্বে দশম অধ্যায়ের একটি স্কুল প্রশ্ন সমাধান করব, বগুড়া জেলা স্কুল। তো এই প্রশ্নটি সমাধান করার উদ্দেশ্য কি, দেখো যে আমরা দশম অধ্যায়ের যেই ধাতু নিষ্কাশন রয়েছে আমাদের মূল ফোকাসিতে এখানে ধাতু নিষ্কাশন করা এবং খনিজ পদার্থ হিসেবে সালফার প্রস্তুতি, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি এবং এই রিলেটেড কিছু বিক্রিয়া সমূহ আছে। সো আমরা প্রত্যেকটা টপিক থেকেই তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন আমরা এখানে দিব। যদি আমরা বোর্ড প্রশ্ন পাই তখন আমরা বোর্ড সৃজনশীল প্রশ্ন দিব, এবং যদি আমরা কোনো নির্দিষ্ট আকরিক থেকে বোর্ড সৃজনশীল না পাই সেই ক্ষেত্রে আমরা স্কুল প্রশ্নের সহায়তা নিয়ে তোমাদেরকে ওই টপিকটা বা ওই রিলেটেড প্রশ্নটা আসলে তুমি কিভাবে সেটা সমাধান করবা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তারই ধারাবাহিকতায় এই পর্বে আমরা বগুড়া জেলা স্কুলের একটি প্রশ্ন সমাধান করতেছি। আসলে এখন দেখি এই প্রশ্নে আমাদেরকে কি বলতেছে। তো দেখো এখানে বলা হচ্ছে যে গ্যালেনা, যেটা একটা লেডের আকরিক, লেড সালফেট এবং অক্সিজেন বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং খেয়াল করো, এখন ধাতব অক্সাইড কি, এখানে দুইটা জিনিস আছে, লেড এবং সালফার। তাহলে ধাতব অক্সাইড বলতে বোঝানো হচ্ছে লেড অক্সাইড এবং গ্যাস, তার মানে গ্যাসটা কে হতে পারে বলো তো? গ্যাসটা কিন্তু আর কেউ নয়, গ্যাসটা হতে পারে অনলি SO2 বা সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, গেল এটা। এবার সেকেন্ডে খেয়াল করো কি বলতেছে, তুমি এই যে ধাতব অক্সাইডটা পেয়েছো, ধাতব অক্সাইডটা মানে PbO, লেড অক্সাইড, ধাতব অক্সাইডটা পেয়েছো, সেই ধাতব অক্সাইডটা কঠিন কার্বনের সংস্পর্শে এসে ধাতু হিসেবে মুক্ত হবে, প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হবে। অর্থাৎ আমাদের এই দুইটা বিক্রিয়া মূলত একটা ধাতু নিষ্কাশনের একটা ধাপ বা ধাতু নিষ্কাশনের একটা প্রসেসকে মেনশন করতেছে। দেন 3 নম্বরে বলতেছে চুনা পাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, চুনা পাথরের সংকেত। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং বি গ্যাসটা কে বলতো? খেয়াল করো, বি গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো তাইলে আমরা এই তিনটা বিক্রিয়া থেকে আমাদের মোটামুটিভাবে যা কিছু আছে সবকিছুই কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আমরা এখন যাব আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তরে। ফার্স্ট কোশ্চেন, ওলিয়াম কি? আচ্ছা, তো দেখো ওলিয়ামের সংজ্ঞাটা আমরা একটু জানার চেষ্টা করি যে ধূময়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে এবং ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2SO7। আচ্ছা, গেল এটা। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে কি বলেছে দেখো, ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়? আচ্ছা, ভালো একটা প্রশ্ন। ইলেকট্রোপ্লেটিং, আমরা ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করি, এটা আমরা কেন করি? তো দেখো আমাদের সেকেন্ড প্রশ্ন আমাদেরকে কি বলতেছে যে ইলেকট্রোপ্লেটিং আসলে করা হয় কোনো একটা ধাতুর ক্ষয় রোধ করার জন্য। আমরা জানি যে সক্রিয় ধাতুগুলো সহজেই কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের অক্সিজেন বলো, জলীয় বাষ্প বলো, এদের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে যায়। এখন এই মরিচা পড়লে তো ধাতুটা ক্ষয় হয়ে যাবে বা ধাতুটা নষ্ট হয়ে যাবে। এখন ধাতুকে আমরা ক্ষয় বা নষ্ট হওয়া থেকে রোধ করার জন্যই মূলত আমরা এই কাজগুলো করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধাতু যদি ক্ষয় হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতি, কারণ আমরা তো সেটাকে অবশ্যই টাকা দিয়ে ক্রয় করব। তো এটা নষ্ট হয়ে গেলে বা ক্ষয় হয়ে গেলে এটা আমাদের জন্য লস। এই জন্য আমরা একটা প্রসেস ব্যবহার করি যেটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় ইলেকট্রোপ্লেটিং। দ্যাট মিনস একটা বেশি সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর আমরা প্রলেপ দেওয়ার চেষ্টা করি। তো আসলে এখন আমরা ওই কথাটুকু একটু বুঝবো বা লাইন বাই লাইন মানে পড়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টে কি বলছে দেখো, ফার্স্টে বলছে ইলেকট্রোপ্লেটিং হচ্ছে ক্ষয়রোধকারক প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। ধাতু বা সংকর ধাতু বাতাসের অক্সিজেন, খেয়াল করো, বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় যে কোনো ধাতু, তবে সব থেকে লোহার মানে বেশি হয়। অন্যান্য ধাতু যারা বেশি মানে যারা সক্রিয় মোটামুটি বা ভালো সক্রিয় যারা, এরা এই পানি অথবা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড অথবা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড বা যে যেটা পারে উৎপন্ন করে এবং ক্ষয় হয়ে যায়। এবারে দেখো ধাতু বা সংকর ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য এদের উপর তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কম সক্রিয় কেন? খেয়াল করো, কম সক্রিয় যারা তারা কিন্তু বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এখন তুমি যদি একটা ধাতুর উপর আরেকটা এমন একটা ধাতুর সেট করো যাতে করে যে বিক্রিয়া অংশগ্রহণই করে না, তাহলে কি হবে? ভিতরের যে সক্রিয় ধাতুটা সে কিন্তু তাহলে একটা আড়ালে থেকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এরকম বুঝাই, দেখো যে ধরো এইটা হচ্ছে আমার একটা সক্রিয় ধাতু। আচ্ছা, তো এই সক্রিয় ধাতুর উপরে আমি কি করলাম, আমি এরকম একটা প্রলেপ দিলাম। এই যে দেখো আমি এরকম একটা প্রলেপ দিলাম, এই যে সক্রিয় ধাতুর উপরে আমি এরকম একটা প্রলেপ দিলাম। এখন এই যে যার প্রলেপ দিলাম সে তো দুর্বল ধাতু, তাহলে সে কি করবে না? বিক্রিয়া অংশগ্রহণ করবে না। ফলে আলটিমেটলি তুমি যখন চারদিক থেকে এরকম প্রলেপ দিয়ে দিবে, তার মানে কি সক্রিয় ধাতুটা ভিতরে কি থাকবে? সেফ থাকবে এবং এটা আমরা অনেকদিন যাবত আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সেই কথাটাই বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বলে। ইলেকট্রোপ্লেটিং এর ফলে ধাতু বা সংকর ধাতু বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে আসতে পারে না, ফলে ধাতু বা সংকর ধাতু ক্ষয় থেকে রক্ষা পায়। মানে এরা সহজেই তখন বাতাসের সংস্পর্শে আসতে পারে না
বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারে না, ফলে এই ধাতুটা কি থাকে, সেফ থাকে, এই ধাতুটা মুক্ত থাকে। আচ্ছা, গেল আমাদের খ নাম্বার প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কোশ্চেন গ নাম্বারে। গ নাম্বারে কি বলেছে দেখো, উদ্দীপকের ধাতু নিষ্কাশন বর্ণনা করো। এই যে আমার এখান থেকে যে গ্যালেনা বা লেড সালফাইড থেকে যে ধাতু নিষ্কাশন হচ্ছে বা ধাতু নিষ্কাশন করা যায়, এই প্রসেসগুলো এখন আমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা, তো দেখো এখানে ফার্স্টে কি বলছে, আমরা এখন বিক্রিয়াগুলো মেইনলি আমাদের ধাতু নিষ্কাশনের জন্য ব্যাখ্যাটা মোটামুটি একটু সুন্দর হতে হয়, তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়া এবং যদি চিত্র থাকে সেই চিত্র, দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। ফার্স্টলি বিক্রিয়া মাস্ট, যেটা তোমাকে হতেই হবে, ভুল হলে চলবে না। সেকেন্ড চিত্র, যদি চিত্র দেওয়া যায় বা চিত্র দেওয়ার মতো থাকে তাহলে সেটা। 3 নাম্বার হচ্ছে ব্যাখ্যাটা তোমাকে সুন্দর মতো লিখতে হবে। তিনটার কম্বিনেশনেই কিন্তু তোমার 3 মার্কস চলে আসবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি আমাদের ইসে। তাহলে যেহেতু আমাদের আকরিকটা কি ছিল, আমাদের আকরিকটা ছিল লেড সালফাইড, তাহলে ধাতুটা কি হবে, অবশ্যই লেড। ঠিক আছে, লেডের একটা আকরিক। তো এখন লেড হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। আমাদের একটা সক্রিয় সিরিজ আছে, সেই সক্রিয় সিরিজে আমাদের ধরো সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এরা তীব্র সক্রিয় ধাতু। আর লেড, তারপরে আয়রন, তারপরে আরো অন্যান্য যারা আছে, জিঙ্ক, এরা মধ্যম মানের সক্রিয় ধাতু। কপার একদম শেষের দিকে সক্রিয়তা সিরিজে, মার্কারি, আর একদম প্রায় নিষ্ক্রিয় বলতে পারো গোল্ড বা অন্যান্য যারা আছে এরা। আচ্ছা, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ বিক্রিয়াগুলো একটু বুঝবো। ফার্স্টে কি বলছে দেখো, ফার্স্টে বলতেছে যে পিবি আর সালফার। এখন এটাকে আমরা কি করব, সালফার ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আর লেড ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি অক্সাইড, লেড অক্সাইড। অর্থাৎ 2PbO লেড অক্সাইড প্লাস 2SO2 2 সালফার ডাইঅক্সাইড। ওকে, তো আমরা এখান থেকে আমরা যেই ধাতুর নিষ্কাশন করতেছিলাম, আমরা সেই ধাতুর আকরিক সম্পর্কে মানে লেড অক্সাইড সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে এখানে সেই ধাতু একটা অক্সাইডে পরিণত হচ্ছে, যে অক্সাইডটার নাম লেড অক্সাইড। এবারে চলো, এবারে আমরা যেই কাজটা করব, যে লেড যেহেতু আমরা কিন্তু আগেই একটা কথা মেনশন করেছি যে লেড মধ্যম মানের সক্রিয় ধাতু। মধ্যম মানের সক্রিয় যারা, তাদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতি মানে কার্বন এসে বিজারণ প্রসেসের মাধ্যমে সে ওই ধাতুকে মুক্ত করে। কার্বনের বিজারণের মাধ্যমে ওই ধাতুকে আমরা সহজেই মুক্ত করতে পারি। তো এই যে আমরা কার্বন বিজারণ প্রসেস ফলো করলাম, কার জন্য, যারা মধ্যম মানের সক্রিয় তাদের জন্য। তাহলে এখানে লেড কি একটা মধ্যম মানের সক্রিয় ধাতু না, তার মানে লেডও সেই সেম প্রসেসে এখানে মানে অক্সিজেন থেকে মুক্ত হবে। আচ্ছা, তো এখন দেখো মানে সহজ হিসাব, এই লেড এবং অক্সিজেন বিক্রিয়া করে, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করেছে, আর লেড ধাতুটা কি হয়ে যাচ্ছে, মুক্ত ধাতু হয়ে যাচ্ছে। সো আমরা যেটা চাচ্ছিলাম যে লেডকে অক্সাইড থেকে মুক্ত করা, সো লেড এইখানে অক্সাইড থেকে মুক্ত হয়ে গেছে, গেল এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বারবার বলতেছে যে কার্বন বিজারণ, কেন কার্বন বিজারণ, কার্বনের এখানে জারণ মান 0 আর কার্বনের জারণ মান এখানে কার্বনের জারণ মান এখানে 2+, 0 আর এখানে জারণ মান হচ্ছে 2+। তো এই যে 0 থেকে জারণ মান পজিটিভ হয়েছে, তার মানে কি এখানে বেড়েছে, এখানে কি হয়েছে, বেড়েছে। আচ্ছা, তো তাহলে আমরা এভাবেই কিন্তু এই যে লেডকে মুক্ত করতে পারি। তাহলে মোট বিক্রিয়া কয়টা পেলাম আমরা এখানে, আমাদের জন্য এখানে বিক্রিয়া কয়টা, আমাদের জন্য এখানে বিক্রিয়া 2টা। এটা হচ্ছে আমাদের 1 নং বিক্রিয়া, যেখান থেকে আমরা আকরিক থেকে সরাসরি ওই ধাতুর অক্সাইডে পরিণত করব। আর দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে আমার এটা, যেখানে আমরা কার্বন বিজারণ পদ্ধতির সহায়তা নিয়ে আমরা ওই ধাতুকে মুক্ত করে ফেলবো। আচ্ছা, এবার আসলে ব্যাখ্যার কথাগুলো একটু বলে দেই, যেখানে কিছু কথা লিখছে যে আচ্ছা, লেড হচ্ছে মধ্যম মানের সক্রিয় ধাতু। সাধারণত লেড সালফাইড আকরিক থেকে কার্বন বিজারণ, যেটা বললাম যে মধ্যম মানের সক্রিয় যেহেতু, জন্য কার্বন বিজারণ প্রসেস এখানে ফলো করা হয়। লেড সালফাইড আকরিককে চূর্ণ বিচূর্ণ করে ফেনা ভাসমান পদ্ধতিতে সকল অপদ্রব্য মুক্ত করা হয়, মানে ফেনা ভাসমান পদ্ধতি একটা প্রসেস রয়েছে। আচ্ছা, এখানে কেন ফেনা ভাসমান পদ্ধতির কথা আসতেছে, কারণ এটার মধ্যে সালফার আছে। আচ্ছা, আর ফেনা ভাসমান পদ্ধতি জিনিসটা কি একটু বুঝে নেই, যে এখানে যেহেতু লিখছে যে ফেনা ভাসমান পদ্ধতি, তো আসো আমরা একটু ফেনা ভাসমান প্রসেসটা সম্পর্কে একটু জানি। ফেনা ভাসমান প্রসেস হচ্ছে, ধরো এইখানে লেড সালফাইড এটার মধ্যে আছে, দেন তুমি এটার সাথে কি করবা, তুমি এটার সাথে অয়েল বা তেল অ্যাড করবা, তেল অ্যাড করব। এবার যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, মানে যেগুলো আমার লাগবে বা যেগুলো মূল্যবান, এরা কি করবে, তেলের সাথে বিক্রিয়া করবে, তেলের সাথে বিক্রিয়া করে এই যে। তাহলে এবার আচ্ছা, আমি আরো একটা কাজ করব, তেল ঢালার পরে আমি এখানে পানি ঢালবো। খেয়াল করো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ঢালতেছি।
আগে তেল ঢালতেছি পরে পানি ঢালতেছি। তাহলে এখানে আমার কথা হচ্ছে যে যেই আকরিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ বা যেই আকরিকগুলো মূল্যবান, এরা তেলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তৈলাক্ত একটা স্তর তৈরি করবে। নেক্সটে তুমি যখন পানি ঢালবা তখন তোমরা তো জানো যে পানি আর তেল মিশ্রিত হয় না, বরং তেলের স্তরটা পানির উপরিভাগে ভাসতে থাকে আর নিচে থাকে যে ময়লা আবর্জনাগুলো সেগুলো নিচের দিকে থাকে। তাহলে যেহেতু আমার লেড সালফাইডটা আমার দরকার, এটা কি করবে তেলের সাথে উপরে ভাসবে। আর ময়লা, এটা হচ্ছে ময়লা, এই ময়লাগুলো কি করবে না তেলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। যেহেতু ময়লা তেলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না, তাহলে ময়লাটা কোথায় চাপা পড়বে? নিচের দিকে চাপা পড়বে। সো এখানে আসলে আলটিমেটলি ওই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা এইভাবে এই যে প্রসেসটা আমরা যে তেল এবং এখান থেকে আমরা ফেনাটাকে কালেক্ট করে নেব, তেলের উপর ভাগে যে লেয়ারটা থাকবে এই লেয়ারকে কালেক্ট করে নিলে সেখান থেকে আমরা মূল্যবান যেই দরকার আমাদের যে আকরিকটা দরকার বা যে খনিজটা দরকার আমরা সেটা সেখান থেকে পেয়ে যাব। ওকে, সো এটা বলতেছে যে এখানে এই কথাটাই বলতেছে যে এভাবেই তারা ফেনা ভাসমান পদ্ধতিতে তারা এটা ফলো করে থাকে। আচ্ছা, দেন তাপ জারণের মাধ্যমে বাকি অক্সাইডগুলো তৈরি করা হয়। তো আমাদেরকে বাকি কথাগুলো এভাবে বলছে যে জাস্ট আমরা এখান থেকে এভাবেই এটাকে মুক্ত করতে পারি। ঘ এর প্রশ্নে যাচ্ছে, দেখো ক খ গ তিনটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের টার্গেট হচ্ছে এবার ঘ নিয়ে কথা বলা। তো ঘতে কি বলছে দেখো যে এ ও বি গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী, সমীকরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের এ গ্যাসটি ছিল সালফার ডাইঅক্সাইড আর বি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে দুইটা অক্সাইড থেকে এসিড বৃষ্টি হতে পারে। তো এই জিনিসগুলোই মূলত আমাকে এখানে ঘ এর প্রশ্নে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তো দেখো এখানে ওই কথাটা বলছে যে এ আর বি গ্যাসকে। ওকে ফাইন, এবারে আসো আমরা ডিরেক্ট বিক্রিয়াতে চলে যাচ্ছি। আমরা ব্যাখ্যামূলক কথাবার্তা থেকে একটু বিক্রিয়াতে বেশি ফোকাস করি, যেটা মূলত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস যদি সরাসরি পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সেটা উৎপন্ন করবে একটা অ্যাসিড যার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, সো এটা কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড। তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাস সরাসরি যদি পানির সাথে বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হবে সালফিউরাস অ্যাসিড। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2, সালফার ডাইঅক্সাইড গ্যাস যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হবে কি সেখান থেকে বলো তো? তখন সেখান থেকে উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস SO3। আচ্ছা, আমরা এটাকে একটু ব্যালেন্স করে দেই। এটা হবে 2, তাহলে অক্সিজেন হচ্ছে 6টা, তাহলে এখানে হবে 3, আর সালফার 2টা, তাহলে এখানে হবে 2। ও না, তাও এই 3 দরকার নেই। আচ্ছা, এই যে দেখো এভাবে হতে পারে যে 2SO2 + O2 = 2SO3 সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে সালফিউরিক অ্যাসিড। তো এখানে বিক্রিয়াটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড সরাসরি নিজে জলীয় বাষ্প হোক বা বৃষ্টির পানি হোক, সেই পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে, নাম্বার 1। নাম্বার 2, সালফার ডাইঅক্সাইড ফার্স্টে উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলের যে অক্সিজেন গ্যাস এর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপন্ন করবে সালফার ট্রাইঅক্সাইড, এবং সেই সালফার ট্রাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সেখান থেকে উৎপন্ন হবে কি সালফিউরিক অ্যাসিড। একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো আশা করছি তোমরা সালফার রিলেটেড এইটুকু পার্ট বা এই বিক্রিয়াটুকু তোমরা বুঝতে পেরেছো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে আছে। আমরা প্রতিনিয়ত জীবাশ্ম জ্বালানি বলো, এটা পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ইভেন আমরা মানবজাতি নিঃশ্বাসের সাথেও কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। সো আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বনিক অ্যাসিড। তো নর্মাল বৃষ্টির যে পানি যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি না, স্বাভাবিক বৃষ্টির পানিতেও কিন্তু কার্বনিক অ্যাসিড থাকে, বাট পরিমাণটা সেটা কম। কিন্তু এইখানে আসলে যেটা বোঝাচ্ছে যে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় বা ঘনত্ব বেড়ে যায়, তাহলে সেখান থেকে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে সেই অ্যাসিডের কি হবে বলতো? গাঢ় হবে, সেটা হালকা হবে না। অর্থাৎ তখন সেই কার্বনিক অ্যাসিডটা হবে শক্তিশালী। আর এখানে আমরা নর্মালি এখন যেটা বোঝাচ্ছি যে নর্মাল বৃষ্টির পানিতে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু দুর্বল, সেখানে হাইড্রোজেন আয়ন কম উৎপন্ন হয়। বাট যদি তুমি এটার ঘনমাত্রা বেড়ে যায় তখন কিন্তু সেখান থেকে বেশি হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। দ্যাট মিনস তখন ওই দুর্বলটাই কি হয়ে যাবে? সবল হয়ে যাবে। আচ্ছা, সো এখানে এই কথাগুলোই বলা হচ্ছে। তো এখানে দেখো নিচে একটা কথা বলছে যে সাধারণত বৃষ্টির পানি কিছুটা অম্লীয় হয় বা অ্যাসিডিক হয়, কিছুটা না। বৃষ্টির পানি তো নর্মাল পানিতে অ্যাসিডিক হবে। এখানে ওই দিকটাকেই বললাম যে বৃষ্টির পানিতে কি থাকে বলতো? বৃষ্টির পানিতে থাকে কার্বনিক অ্যাসিড। কেন থাকতেছে? কারণ কার্বন ডাইঅক্সাইডকে বাদ দিয়ে তো আমরা আমাদের এই বায়ুমণ্ডলকে কল্পনা করতে পারি না। কার্বন ডাইঅক্সাইড থাকবে না এমনটা হতে পারে? তাহলে তো উদ্ভিদ বাঁচবে না, আমরা বাঁচবো না, কেউই বাঁচবে না। সো নর্মাল আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকাটা স্বাভাবিক, এবং সেই কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, এই জন্য কিছুটা অ্যাসিডিক বা অম্লীয় হতে পারে। এর পিএইচ এর মান 5.6। কিন্তু উপরোক্ত অ্যাসিডগুলো যদি বৃষ্টির পানির সাথে মিশে ভূপৃষ্ঠে পতিত হয়, ফলে পানির পিএইচ এর মান বা বৃষ্টির পানির পিএইচ এর মান 4 বা তার থেকে কমে যায়। দেখো এটা কিন্তু একটা সংকেত যে 4, পিএইচ এর মান 4, তার মানে কি এটা অনেক কম, এবং অথবা তার থেকে কমে যেতে পারে, 3.5 হয়ে যেতে পারে বা 3 হয়ে যেতে পারে। তখন একে
অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি জীববৈচিত্র্যের জন্য ব্যাপক ক্ষতি করে, কারণ হচ্ছে যেটা বললাম যে পানির পিএইচ এর মান কমে যাওয়াতে মাছ মারা যায়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটিতে উপকারী কীটপতঙ্গগুলো মারা যায়, উদ্ভিদ মরে যায়। সো নানান রকম একটা জীববৈচিত্র্য একটা ধ্বংসের জন্য অ্যাসিড বৃষ্টিটা দায়ী। তো অতএব আমরা এই অ্যাসিড বৃষ্টি যেন না হয় সেজন্য আমরা কি করব, নাম্বার 1, শিল্প কারখানাগুলো যে ক্ষতিকর দিকগুলো আছে, যে ক্ষতিকর ধোঁয়াগুলো আছে, সেগুলো আমরা একটু মডিফাই করে বায়ুমণ্ডলে ছাড়ার চেষ্টা করব। মডিফাই বলতে এটাই বুঝাচ্ছে যে যার ক্ষতির মাত্রাটা কমিয়ে, একদম আমরা কি করি যে কোনো একটা ক্ষতিকর জিনিস উৎপন্ন হলে সেটা সরাসরি আমরা পরিবেশে ফেলে দেই বা পরিবেশে ছড়িয়ে দেই। এটা করা যাবে না। এটা না করে এটাকে আমরা একটু ট্রিটমেন্ট করে দেন আমরা সেটাকে পরিবেশের মধ্যে ছাড়বো। তো এই বিষয়গুলো আসলে এখানে লক্ষ্য রাখতে হবে। তো আমি আশা করতেছি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। নেক্সট তোমাদের সাথে আবার এই বোর্ডেরই বা এই অধ্যায়েরই অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা হবে। আশা করতেছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।